আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ডিএমসি স্টেশনের পক্ষ থেকে এসএসসি 25 ব্যাচের জন্য তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের কোন কোন আইটেম পরীক্ষায় আসতে পারে এবং কোন কোন আইটেম কিভাবে হ্যান্ডেল করতে হয় এই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। তোমরা এরই মধ্যে হয়তো আমার দুটো ক্লাস করে থাকবে, রেকর্ডেড ক্লাস। আমি তাহমিদ হাসান দীপ্র, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই, কারণ এই শর্ট সাজেশনটা আমাদের যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, আশা করা যাচ্ছে আমাদের পরীক্ষায় আমাদের লেখা সবকিছু হ্যান্ডেল করতে অনেক সুবিধা হবে। প্রথমে তোমাদের যে জিনিসটা থাকে সেটা হলো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজের উপর সরি সিন প্যাসেজ সিন প্যাসেজের উপর তোমাদের দুটো কোশ্চেন থাকে, অর্থাৎ দুটো আইটেম থাকে। একটা থাকে হলো মাল্টিপল চয়েস কোশ্চেন্স মানে এমসিকিউ, আর একটা থাকে আনসারিং শর্ট কোশ্চেন্স। এই দুটো করার জন্য আমার প্রথম যে সাজেশন সেটা হলো যে যদি তোমার পড়ার অভ্যাস থাকে তাহলে তুমি পুরো প্যাসেজটা পড়ে দেখতে পারো, আর যদি সেই অভ্যাস না থাকে তাহলে তুমি সরাসরি কোশ্চেন আনসার করার দিকে চলে যাবে, এতে করে তোমার সময় বাঁচবে। এবং এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় কোন ধরনের প্রশ্ন আসে যে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অমুক ওয়ার্ডটা অমুক জায়গায় কি মিনিং দিচ্ছে, এই ধরনের প্রশ্ন। তো এই বিষয়গুলো নিয়ে কি আসতে পারে কোয়েশ্চেন, এটা আসলে তোমাদের নির্দিষ্ট কয়েকটা আইটেমের মধ্যেই সীমাবদ্ধ। তো তোমরা যদি প্যাসেজটা ভালোভাবে পড়ো এবং কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কি হিসেবে ইউজ হয়েছে এটা যদি ফিগার আউট করতে পারো, এমসিকিউ আনসার করতে সমস্যা হবে না আশা করছি। এমসিকিউ নিয়ে আমার বেশি সাজেশন দেওয়ার নেই আসলে। আর আনসারিং কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন যেটা আছে, এটা হলো এটাও খুবই সহজ যদি তুমি ঠিকঠাক ভাবে বের করতে পারো, প্যাসেজ থেকে আনসার গুলো ঠিকঠাক ভাবে বের করতে পারো। সাধারণত কোয়েশ্চেন গুলো যেভাবে আসে, যে ধরো ধরো তোমার প্যাসেজে একটা লাইন আছে এমন, জাস্ট ফর এক্সাম্পল, হি ইজ আ ফুটবলার, জাস্ট ফর এক্সাম্পল হি ইজ আ ফুটবলার। কিংবা ধরো হি নাই, এখানে একটা নাম আছে, ধরো যে একজনের নাম ধরো ম্যারাডোনা, ম্যারাডোনা ইজ আ ফুটবলার। তোমাদের কোয়েশ্চেন গুলো খুবই সহজ আকারে আসে। কি হবে, আইদার এমন প্রশ্ন আসবে যে হু ইজ আ ফুটবলার, হু ইজ আ ফুটবলার, প্রশ্ন আসতে পারে, অথবা আসতে পারে যে হোয়াট ইজ ম্যারাডোনা, ম্যারাডোনা কি, কে ম্যারাডোনা কি করে, এরকম। ঠিক আছে, তখন তোমার কাজ যেটা হবে, সেন্টেন্সের বাকি অংশটার সাথে তোমাদের যে হু বা হোয়াট যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, এই ওয়ার্ডটা বাদে বাকি অংশের সাথে মিল রেখে তোমার পুরো প্যাসেজের মধ্যে একটা লাইন খুঁজবে। এবং যদি খুঁজে পাও, এবং অবশ্যই খুঁজে পাবে, তাহলে দেখবে ওই লাইনের মধ্যেই তোমার আনসার চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে হলো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হলো গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, এটা সম্পূর্ণটা তোমার নিজের উপর। এবং সবচেয়ে বড় কথা যেটা, এখানে তুমি খুব পশ ওয়ার্ড, খুব কুল ওয়ার্ড ইউজ করতে হবে বিষয়গুলো এমন না। তুমি যদি খুব স্বাভাবিক ওয়ার্ড, অর্থপূর্ণ ওয়ার্ড গুলো ইউজ করতে পারো, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। আনসিন প্যাসেজটা তোমাকে পড়তে হয়, সেই প্যাসেজের একটা সামারি নিচে তুলে দেওয়া হয়, এবং সেই সামারির মধ্যে থেকে কিছু গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো তোমাকে পূরণ করতে হয়। তুমি ছোট্ট একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজটা তুমি পড়বে, আর তোমার ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা ফিল ইন দ্য গ্যাপস যেটা দেয়া থাকবে পরবর্তীতে, সেখানে তোমার সেখানে তোমার যে আনসার গুলো, যে ওয়ার্ড গুলো বসা সম্ভব, সেই ওয়ার্ড গুলো তোমরা বসাবে। আমরা সবকিছু ইন ডিটেইল আলোচনা করব আমাদের ম্যারাথন লাইভ ক্লাস যেটা আছে 10 তারিখ 9টার সময়। আচ্ছা, এরপর আছে ইনফরমেশন ট্রান্সফার। এটা আমার দেখা মতো সব থেকে সহজ আইটেম। একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে। সাধারণত দেখা যায় যে কোনো বিরাট বড় মনীষী বা
ন্যাশনাল হিরো, তাদের লাইফ নিয়ে একটা প্যাসেজ দেওয়া থাকে, তাদের জন্ম, তারা কবে কোথায় কি করেছেন, তাদের গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, এখানে যে বিষয়গুলো আসে, এখানে তোমার 3টা কলাম থাকে। একটা কলামে ক্যারেক্টার, আর একটা কলামে থাকে হলো ইয়ার বা টাইম, আর একটা কলামে থাকে হলো তোমার টাস্ক। ধরো ধরো বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এরকম একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলে 3টা কলাম দেওয়া থাকবে। ধরো এখানে ক্যারেক্টার, এখানে ইয়ার বা টাইম, আর এখানে টাস্ক। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া থাকবে, এখানে ধরো একটা গ্যাপ দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে বর্ণ। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে জানতে চাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্ম নিয়েছেন, এবং সেটা তোমরা তোমাদের যে টেক্সটটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ফিগার আউট করবে যে এত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়, এটা টেক্সটে সরাসরি উল্লেখ থাকবে। তোমাদের কাজ শুধু হবে এখানে যে গ্যাপটা থাকবে সেটা পূরণ করে দেওয়া, নাথিং এলস। এরপর আছে সামারি রাইটিং। সামারি রাইটিং নিয়ে আমরা ইন ডিটেইল আলোচনা করব, বাট সহজ কথায় বলে রাখি, সামারি রাইটিং কখনোই তোমার লেখার সাইজের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে? সামারি রাইটিং অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে তুমি যে প্যাসেজটা দেয়া থাকবে, সেই প্যাসেজের ইনফরমেশনটা কতটা ইফেক্টিভলি অল্প কথায় তোমার অডিয়েন্সের কাছে ট্রান্সফার করতে পারছে। একটা প্যাসেজে যখন আমরা লিখি কিছু, তখন অনেক ইরেলেভেন্ট বা অসঙ্গতিপূর্ণ, এটা কি বলা যায়, সেখানে অনেক টপিকের বাইরে সহজ কথা কিছু ইনফরমেশন বা কিছু কথাবার্তা থেকে থাকে, এবং সেই কথাগুলো বাদ দিয়ে এক্সাক্ট ইনফরমেশনগুলো যখন তোমরা ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারবে সামারিতে, তখনই সেটাকে আমরা বলছি একটা গুড সামারি। তো সামারি রাইটিংটা সাইজের উপর ডিপেন্ড করবে না, বরঞ্চ তোমার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলে আলোচনা করব। এরপর আছে ম্যাচিং। এটা ক্লাস 3 থেকে আমরা করে আসছি, ঠিক আছে? এটা এটা এই বিষয়ে আমার সাজেশন আসলে দেওয়ার মতো কিছু নেই। প্যাসেজটা ম্যাচিংটা কেমন, যে এখানেও 3টা কলাম দেওয়া থাকে, একটা কলামে সাবজেক্ট থাকে, একটা কলামে মাঝখানের একটা অংশ থাকে এক্সটেনশন বা এরকম, আর একটা কলামে আরেকটা অংশ থাকে, ঠিক আছে? একটা সেন্টেন্সের 3টা পার্ট, একটা সেন্টেন্সকে ভেঙে দেয়, সেই সেন্টেন্সটাকে তুমি জাস্ট জোড়া লাগাবা, এটা পাজল মেলানোর মতো। এরপরে যেটা আছে সেটা হলো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত কোনো ঘটনা বা গল্প বা কারো জীবনের কাহিনী এরকম কিছু দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা দেখি যে কোন ঘটনাটা আগে ঘটেছে, কোন ঘটনাটা পরে ঘটেছে। এটা যখন তুমি ফিগার আউট করে বের করতে পারবে, তখনই কেবলমাত্র রিঅ্যারেঞ্জ করা পসিবল। এটাও আমরা পরবর্তীতে ডিটেইলে আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকো, আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের পরীক্ষার আগে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হলো একটা জিনিসই মাথায় রাখতে হয়, এটা হলো ক্রোনোলজি, মানে আর কি ক্রম, ঠিক আছে? ঘটনা পরম্পরা, এটা যদি মেনটেন করতে পারো তাহলে আশা করা যাচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জটা সঠিক হবে। এবং একটা জিনিস যেটা রাইট সাইড তোমাদের জন্য, সেটা হলো কখনো কখনো রিঅ্যারেঞ্জের একাধিক আনসার হয়ে থাকে। পরীক্ষা দিয়ে এসে দেখলে যে তোমার আনসার একটা, তোমার ক্লাসের টপারের আনসার অন্যরকম, প্যানিক করার কিছু নেই। কখনো কখনো রিঅ্যারেঞ্জের একাধিক আনসার হয়ে থাকে এবং একাধিক অ্যান্সার হিসেব করেই খাতা দেখা হয়। আচ্ছা, এরপর আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিয়ে আমরা একটা বিশাল বড় রেকর্ডেড ক্লাস করেছি, সেই ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের বোঝার কথা, আর যদি না দেখে থাকো অবশ্যই অবশ্যই দেখে নেবে। এরপর আছে কমপ্লিটিং আ স্টোরি। কমপ্লিটিং আ স্টোরি এটাও তোমার অনেকটা, তোমরা যদি প্যারাগ্রাফের ক্লাস করে থাকো, ন্যারেটিভ প্যারাগ্রাফের মতো, ঠিক আছে? ন্যারেটিভ প্যারাগ্রাফের মতো। শুধুমাত্র তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে গল্প কিন্তু সবাই ঠিকভাবে বলতে পারে না, সবাই একরকম করে গল্প বলতে পারে না বা আসর জমাতে পারে না। তুমি যদি তোমার খাতার মধ্যে আসর জমাতে পারো তাহলে তুমি সাকসেসফুল, তোমার গল্পটা হাইস্ট নম্বর পাবে। এবং সেটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ডায়লগ ভিত্তিক গল্প লিখতে হবে। শুধুমাত্র স্টোরি বর্ণনা করে গেলাম বিষয়টা এমন না। তুমি যদি ধরো যে গল্প লিখছো
লায়ন অ্যান্ড দ্য মাউস, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। এক্ষেত্রে কি করবে, লায়ন আর মাউসের ঘটনাটা তো আমরা জানি যে সিংহ জালে আটকা পড়ে, মাউস তখন তার কৃতজ্ঞতা স্বরূপ সিংহকে গিয়ে বাঁচায়। এই কাজটাই, এই ঘটনাটাই তোমরা এইভাবে লিখবে যে ধরো মাউস লায়নের কাছে রিকোয়েস্ট করছে, এভাবে লিখবে যে the mouse requested, ঠিক আছে, কি বলে রিকোয়েস্ট করলো, এরকম যে প্লিজ লেট মি গো। এভাবে না লিখে তুমি যদি ন্যারেশনের মতো করে লেখো যে দ্য মাউস রিকোয়েস্টেড দ্য লায়ন টু লেট ইট গো, এরকমটা লিখলে আর এরকমটা লিখলে দুইটার মধ্যে অনেক রকম তফাৎ পরিলক্ষিত হয়। এবং এভাবে যখন লেখা হয় তখন এটাকে আমরা একটা গল্পের মতো দেখতে পাই, গল্প গল্প লাগে। আর ওইটা যদি লেখো ন্যারেশন আকারে, অনেকটা খবরের কাগজ পড়ার মতো মনে হয়। তো চেষ্টা করবে গল্প আকারে লেখার জন্য, এরকম ডায়লগ আকারে লেখার জন্য। ডায়লগ আকারে বলতে এরকম না যে লায়ন, তারপরে লায়নের কথা এরকম নাকি, এইভাবে মাউস এইটা বলেছে, বলার পর সে কোটেশন মার্ক দিয়ে সেটা মাউসের ডায়লগটা লিখে দেয়। এরপরে আছে হলো রাইটিং ইনফর্মাল লেটার্স বা ইমেইলস। ইনফর্মাল লেটার অথবা ইমেইল যেটা আছে সেটা হলো, দেখো যারা ইনফর্মাল লেটার এবং ইমেইল যেটা, এটা হলো তোমার বন্ধুর কাছে সাধারণত এরকম লিখতে হয়, বন্ধুর কাছে বা ফ্যামিলি মেম্বারের কাছে লিখতে হয়। এই বিষয়গুলো তোমার অনেকটা ওই যে ডায়লগ রাইটিং এর মতো, ঠিক আছে, একটা বিষয় দেওয়া থাকে, সেই বিষয়টার উপর তোমাকে লিখতে হয়। যে বন্ধুকে বই পড়ার গুরুত্ব সম্পর্কে বন্ধুকে একটা ইমেইল লেখো বা এরকম। তুমি তুমি অমুক জায়গায় গিয়েছিলে, তোমার ঘটনা, তোমার অভিজ্ঞতা বর্ণনা করে বন্ধুর কাছে একটা ইমেইল লেখো বা ইনফর্মাল লেটার লেখো, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো লেটারের ফরম্যাট যদি ঠিকঠাক রাখতে পারো তাহলে ভিতরে যাই লেখো না কেন, যাই লেখো বলতে মোটামুটি কিছু যদি লিখে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। এবং অবশ্যই অবশ্যই লেটার লেখার ক্ষেত্রে খামের কথা মাথায় রাখবে। আচ্ছা, এরপর আছে ডিসক্রাইবিং গ্রাফস অর চার্টস। গ্রাফস অর চার্টস ডিসক্রাইব করা অনেক সহজ। কয়েকটা জিনিস আমাদেরকে এখানে ডিসক্রাইব করতে হয়। ধরো একটা পাই চার্ট দেওয়া আছে এরকম, ঠিক আছে, এবং ডাটাগুলো ঠিকঠাক ভাবে খেয়াল করবে। হাইস্ট ডাটা লোয়েস্ট ডাটা বর্ণনা করবে, তারপরে মাঝারির মধ্যের ডাটাগুলো বর্ণনা করবে যে এটা এরকম 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 আছে, অমুক অংশকে দেখা গেল যে এরা বৃদ্ধি পাচ্ছে, অমুক অংশটা দেখা গেল এরা হ্রাস পাচ্ছে। এই ধরনের এইভাবে যদি গ্রাফস বা চার্টগুলো তোমরা বর্ণনা করো, আশা করা যাচ্ছে সমস্যা হবে না। আমরা পরবর্তীতে দেখব ইন ডিটেইল। আর ডায়লগের ক্ষেত্রে কি হয়, ডায়লগের ক্ষেত্রে কিন্তু খুব ফর্মাল টোনে লিখতে হয় না, ঠিক আছে। ডায়লগের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ফর্মাল টোনে লিখতে হয় না। সাধারণত ডায়লগগুলো ফ্রেন্ডের সাথে দেয়া হয়, ঠিক আছে, ফ্রেন্ডের সাথে ডায়লগগুলো করতে দেওয়া হয়। যদি বাই চান্স টিচারের সাথে বা সিনিয়র কারোর সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে যেভাবে বলার কথা সেভাবে, আমরা বাংলায় যেভাবে বলি সেভাবেই লিখবে ইংলিশে, ঠিক আছে। স্যার কুড ইউ প্লিজ, ঠিক আছে, ক্যান ইউ ডু ইট না বললে স্যার কুড ইউ প্লিজ ডু দ্যাট, এরকম। এই ধরনের ডায়লগটাও এরকমই। ডায়লগের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হলো যে, ধরো যে তোমার গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা ডায়লগ লিখতে বলবো তুমি আর তোমার বন্ধুর মধ্যে, দেখা গেল কি যে ধরো আমার নাম এ, আমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশাল বড় একটা লেকচার ছাড়লাম। বি, বিশু বললো ইয়েস ইউর রাইট। এখন তোমরাই বলো, বাস্তব জীবনে আমরা যখন কথা বলি আমরা কিন্তু তর্ক করতে পছন্দ করি, ঠিক আছে, আমরা তর্ক করতে পছন্দ করি।
এজন্য তোমার ডায়ালগটাও এভাবেই লিখতে হবে যাতে মনে হয় যে দুজনের মধ্যে ডিসকোর্স চলছে। তর্কাতর্কি ঝগড়াঝাটি এরকম লিখতে বলছি না, আমি বলছি যে এমন ভাবে লিখবে যে এও পার্টিসিপেট করবে, এও কিছু কথা বলবে, বিও কিছু কথা বলবে, কখনো কখনো এ এর কথা বি একটু অপোজ করবে, একটু বিপক্ষ নেবে, অন্য কথা বলবে। ঠিক আছে, হাই হ্যালো তো থাকবেই, এরকম। ঠিক আছে, তো এইটাই মূল বিষয়, যে তোমরা যদি দুইজনের পার্টিসিপেশনটা অ্যাক্টিভ রাখতে পারো তাহলে তোমাদের ডায়লগ ওকে। আর যদি যে এরকম একজন বলছে আর একজন জাস্ট ইয়েস হ্যাঁ ইউর রাইট, ভেরি গুড এরকম করে যাচ্ছে, তাহলে এটা সমস্যা। ঠিক আছে, তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য সাজেশন বলতে এটুকুই আমার পক্ষ থেকে। কারণ ইংলিশ ফার্স্ট পেপারে আসলে সেভাবে ইয়ে করার কিছু নেই, কারণ সবকিছুই এমন 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 আইটেম, যে আইটেমগুলো কিভাবে মানে কোথা থেকে আসবে আমি তোমাকে বলতে পারবো না যে এই অমুক টপিকের উপরে তোমার আনসিন প্যাসেজ দেবে। যদি বলেও দেই, ধরো বললাম যে জুলাই রেভলিউশন নিয়ে আনসিন প্যাসেজ আসতে পারে, তুমি বিশাল বড় বড় আর্টিকেল পড়ে গেলে ইন্টারনেট থেকে, লাভ নেই, কোনো লাভ নেই। কারণ কোয়েশ্চেন কেমন আসবে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ কোয়েশ্চেন যে সেট করবে তার উপর। তাছাড়াও তুমি অনেক বিশাল বড় আর্টিকেল নিউজ পড়ে গেলে, অনেক কিছু মুখস্থ করে গেলে, তোমাকে তো লিখতে জানতে হবে, লিখতে জানাটা জরুরি। বাট কি আসবে না আসবে এটা জানাটা জরুরি না। তো এই ছিল তোমাদের আজকের ফাইনাল সাজেশন। আশা করি তোমাদের আহ, পরীক্ষা অনেক ভালো হবে, এই শুভকামনা করে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।